ফিজিক্স অনলির আরেকটা এপিসোডে সবাইকে স্বাগত। এই এপিসোডে আমরা ডায়োডের কয়েকটা প্রবলেম নিয়ে আলোচনা করে নেব। তো দেখে নিই প্রথম প্রবলেমটাতে কি বলা আছে। প্রথম প্রবলেমটাতে আমাদের যেটা বলা আছে সেটা হচ্ছে এরকম একটা সার্কিট দেওয়া আছে। এখানে একটা পিএন ডায়োড আছে যেটার ব্যারিয়ার পোটেনশিয়াল বা এটা যখন মানে ফরওয়ার্ড বায়াসে থাকবে তখন এর পোটেনশিয়াল ড্রপ হবে 0.3 ভোল্ট। এটা বলা আছে। কিছু কিছু জায়গায় পিএন ডায়োডে 0.7 ভোল্টের ড্রপ থাকে, কিন্তু এখানে সেটা বলা আছে যে 0.3 ভোল্টের ড্রপ আছে। তার সঙ্গে এখানে একটা ক্যাপাসিটার লাগানো আছে আর সেটার সঙ্গে সিরিজে দুটো 5 কিলো ওহমসের রেজিস্ট্যান্স লাগানো আছে, ওপরে একটা নিচে একটা। আর এখানে কি বলা আছে না, কারেন্টটা আমার এই ডিরেকশানে যাচ্ছে, কারেন্টটা এই ডিরেকশানে যাচ্ছে আর কারেন্টের ভ্যালু হচ্ছে 0.2 মিলি অ্যাম্পিয়ার। তাহলে এই অবস্থায় এ আর বি পয়েন্টের মধ্যে ভোল্টেজ ডিফারেন্স কত হবে এটা আমাদেরকে বার করতে হবে। আমি সবাইকে রেকমেন্ড করবো যে তোমরা প্রথমে নিজেরা প্রবলেমটা একবার চেষ্টা করো, যদি না হয় তাহলে আবার এসে সলিউশন দেখে নেবে। তো এখন দেখা যাক এই প্রবলেমটা আমরা কিভাবে সলভ করবো। আমাদের চাওয়া হয়েছে এ আর বি পয়েন্টের মধ্যে পোটেনশিয়াল ডিফারেন্স কত হবে। তাহলে যেহেতু আমরা দেখতে পাচ্ছি যে আমার পি থেকে এন এর দিকে কারেন্ট যাচ্ছে 0.2 মিলি অ্যাম্পিয়ারের কারেন্টটা যাবে, এটা যখন যাচ্ছে নিশ্চয়ই এদিকে ক্যাপাসিটার আছে, তাহলে ক্যাপাসিটারের মধ্যে থেকে তো ডিসি পাস করতে পারবে না, তাহলে এই পাথে কারেন্ট কোথাও চলে যেতে পারবে না। তাহলে কারেন্টটাকে এই কারেন্টটাই আমাদের নিচের দিকের যে রেজিস্ট্যান্সটা আছে সেটা থ্রু দিয়ে গ্রাউন্ডে চলে যেতে হবে কারেন্টটা। তার মানে আমরা বুঝে গেলাম যে এই ডায়োডটা নিশ্চয়ই ফরওয়ার্ড বায়াসে আছে। তাহলে এই অবস্থায় তাহলে আমার পোটেনশিয়াল ড্রপ বার করতে গেলে কী করতে হবে, আমরা যেটা করব প্রথমে উপরের 5 কিলো ওহমের অ্যাক্রসের পোটেনশিয়াল ড্রপ বার করব, নিচেরটা বার করব। এবার তিনটে পোটেনশিয়াল ড্রপ যদি আমরা যোগ করে দিই তাহলে আমাদের টোটাল পোটেনশিয়াল ড্রপ বেরিয়ে যাবে। তাহলে সেটার ক্ষেত্রে আমরা সিম্পলভাবে কি লিখতে পারি যে আমাদের ভোল্টেজ ড্রপ অ্যাক্রস 5 কিলো ওহম যেটা, সেটাকে আমরা V5 যদি লিখে দিই তাহলে সেটা আমাদের কত হবে 5 × 10⁻³ ইন্টু এদিকে আছে 0.2 মিলি, তাহলে 10⁻³ তাহলে এখানে এটা হচ্ছে 1 ভোল্ট। তাহলে সিমিলারলি এটার অ্যাক্রসে ওপরের 5 কিলো ওহমের অ্যাক্রসে যেমন 1 ভোল্টের ড্রপ হচ্ছে, তেমনি একইভাবে তাহলে একই কারেন্ট আমাদের নিচের রেজিস্ট্যান্সটার মধ্যে দিয়েও আসছে, তাহলে তার অ্যাক্রসেও ড্রপ হবে আমাদের 1 ভোল্ট। তাহলে এখানে আমাদের এই রেজিস্ট্যান্সের অ্যাক্রসে 1 ভোল্টের ড্রপ হয়ে গেল, এখানেও 1 ভোল্টের ড্রপ হবে। তাহলে 1 ভোল্ট 0.3 ভোল্ট 1 ভোল্ট, তাহলে টোটাল ড্রপ কত হবে? টোটাল ড্রপ আমাদের হবে 1 + 0.3 + 1, তার মানে 2.3 ভোল্ট। এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। প্রথম প্রবলেমের এটাই অ্যান্সার যে এ আর বি পয়েন্টের মধ্যে টোটাল পোটেনশিয়াল ড্রপ এটা হবে। দুটো রেজিস্ট্যান্সের অ্যাক্রসে ড্রপ প্লাস আমাদের ডায়োডটা ফরওয়ার্ড বায়াসে থাকলে যে ড্রপটা হচ্ছিল সেটা যোগ করে দিলেই টোটাল ড্রপ আমরা পেয়ে যাব। তো আশা করি এই প্রবলেমটা সবাই বুঝতে পারলে। চলা যাক নেক্সট প্রবলেমে। তাহলে এবার আমরা দেখে নিই যে সেকেন্ড প্রবলেমটাতে কী বলা আছে। তো সেকেন্ড প্রবলেমে আমাদের যেটা বলা আছে, এরকম একটা সার্কিট আছে 3টে ডায়োড আর রেজিস্ট্যান্স দিয়ে। তো ছবিতে তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ। তো এখানে আমাদেরকে বার করতে হবে যে এই ব্যাটারিটার মধ্যে দিয়ে কত কারেন্ট যাবে, তার মানে এই কারেন্টটা বার করতে হবে। তো এটার ক্ষেত্রে আমরা প্রথমে কি করব, এই ধরনের প্রবলেমের ক্ষেত্রে আমাকে প্রথমে দেখে নিতে হবে যে কোন কোন ডায়োড কন্ডাক্ট করছে, সেই লাইনগুলো আমরা কনসিডার করব, বাকিগুলো কনসিডার করার দরকার নেই। আর এখানে একটা জিনিস আমরা ইগনোর করব, সেটা হচ্ছে যে ওই যে ডায়োডের অ্যাক্রসে ভোল্টেজ ড্রপটা হয় ওটা আমরা এখানে ইগনোর করব। তো কোয়েশ্চেনে সেরকমই বলা আছে যে এটা নেগলিজিবল ড্রপ হচ্ছে। তো এখানে তাহলে আমরা দেখে নিই যে কোন কোন ডায়োডের ফরওয়ার্ড বায়াস আছে। তাহলে 10 ভোল্ট যখন এখানে আছে তাহলে এদিকটা প্লাস এদিকটা মাইনাস, তাহলে আমি এটাও এদিকটা প্লাস, এদিকগুলো আমার সব মাইনাস হয়ে যাচ্ছে। একইভাবে যেহেতু এগুলো প্যারালাল কম্বিনেশন আমি ধরে নিতে পারি বা প্যারালাল কম্বিনেশনই আছে, তাহলে আমাদের ফরওয়ার্ড বায়াসে কোন কোন ডায়োড আছে, D2 আছে আর D3 আছে। তাহলে D2 D3 ফরওয়ার্ড বায়াসে আছে আর D1 ডায়োডটা আমাদের রিভার্স বায়াসে আছে। তাহলে D2 D3 যে লাইনটা, এই দুটো লাইন কন্ডাক্ট করবে, মাঝের লাইনটা কন্ডাক্ট করবে না। তাহলে মাঝের লাইনটা যদি কন্ডাক্ট না করে মাঝের লাইনটা আমরা নেবই না। তাহলে মাঝের লাইন যেহেতু কন্ডাক্ট করছে না, তাহলে আমাদের ইকুইভ্যালেন্ট সার্কিটটা আমরা ভাবতে পারি যে আমাদের এরকম হয়ে যাবে। তার কারণ মাঝের লাইন দিয়ে কোনো কারেন্ট যাবে না, তার কারণ ওটা রিভার্স বায়াসে ছিল। তাহলে এবার বাকি সার্কিটে কি পড়ে রইলো? বাকি সার্কিটে আমার পড়ে রইলো যে এখানে আমার 5 5 10 রইলো, আর তার সঙ্গে এই যে লাইনটা ওপরের লাইনটার সঙ্গে এই নিচের লাইনটা আমার প্যারালালে আছে। এটা আমি মানে আরেকবার এঁকেও আমরা নিতে পারি। আরেকবার এটাকে এঁকে নিলে কি হবে, এর ইকুইভ্যালেন্টটা এই দুটো 5 মিলে কি হয়ে যাবে, এখানে 10 ভোল্ট 10 ওহমস হয়ে যাবে। আর নিচের আমি যদি এইটাকে একটু অন্যভাবে যদি আমরা এঁকে নিই,
D1 এর লাইনটা যেহেতু আমাদের রিভার্স বায়াস ছিল, সেটাকে বাদ দিয়ে যদি বাকি পোর্শনটা আমরা আরেকবার রিড্র করে নিই, এটা 20 ohms ছিল, আর এদিকে আমাদের D3 ডায়োডটা ছিল, D2 এখানে ছিল। তো যেহেতু মাঝের যে লাইনটা ছিল, মানে D1 এর যে লাইনটা ছিল, সেটা যেহেতু রিভার্স বায়াস ছিল, ওর মধ্যে কারেন্ট যাবে না, ওটাকে আমরা মুছে দিলাম। মুছে দিয়ে যদি বাকি পোর্শনটাকে ওই 5 আর 5 যোগ করে এখানে 10 ওহম হয়ে গেল, সেই 10 ওহমটা D3 ডায়োডের সঙ্গে সিরিজে আছে, আর সিমিলারলি এই 20 ওহমের সঙ্গে তো আমাদের D2টা সিরিজে ছিল। এবার আমরা দেখছি যে যেহেতু একমাত্র D2 আর D3 ফরওয়ার্ড বায়াস থাকবে, তাহলে এই দুটো লাইনেই কারেন্টটা পাস করবে। তাহলে সেটার ক্ষেত্রে আমরা কি বলতে পারি, সেটার ক্ষেত্রে আমাদের টোটাল কারেন্ট বার করতে গেলে কি করতে হবে? টোটাল কারেন্ট বার করতে গেলে এই পাথের কারেন্টটা যদি আমরা I3 ধরে নিই, আর এই পাথের কারেন্টটা যদি আমরা I2 ধরে নিই, তাহলে এই I1টা, এই দুটো কারেন্ট একসঙ্গে কম্বাইন্ড হয়েই এটা I2 প্লাস I3 হবে। কারশফের কারেন্ট ল যদি আমরা এই পয়েন্টে ইউজ করি, তাহলে আমরা সহজেই বুঝতে পারবো, বা এমনি জেনারেল সেন্স থেকেও যদি আমরা বলি যে এই দুটো পাথের কারেন্টটাই তো অ্যাড আপ হয়ে এই আইটা হবে, তার মানে I ইকুয়াল টু আমাদের কত হবে? I ইকুয়াল টু আমাদের হবে I2 প্লাস I3। তাহলে এবার আমরা দেখে নিই যে I3টা কত হবে। I3টা আমাদের হবে এখানে এই যে লাইনটা, এই লাইনটার অ্যাক্রসে 10 ভোল্টের ড্রপ আছে, তাহলে এই লাইনের রেজিস্ট্যান্স কত? 10 ওহম। তাহলে I3 ইকুয়াল টু আমাদের কত হবে? 10 ভোল্ট বাই 10 ওহম, সেটা আমাদের আসছে 1 অ্যাম্পিয়ার। তো একইভাবে আমাদের এই যে 20 ওহমসটা আছে, এটার অ্যাক্রসেও এখানেও কিন্তু এই দুটো পয়েন্টের মধ্যে ভোল্টেজ ড্রপটা আমাদের 10 ভোল্ট। তাহলে এখানে আমি ডায়োডের কি হয়? ফরওয়ার্ড বায়াসে নেগলিজিবল রেজিস্ট্যান্স হয়, তাহলে ডায়োডের ড্রপটা আমরা নেগলিজিবল যদি ধরে নিই, তাহলে এখানে সেকেন্ড লাইনটা বা I2টা কত হবে? I2টা একইভাবে হবে 10/20 বা আমাদের 0.5 অ্যাম্পিয়ার। তাহলে I2 আমরা পেয়ে গেলাম, I3 আমরা পেয়ে গেলাম, তাহলে আমার টোটাল যে I কারেন্টটা হবে সেটা আমাদের কত? 1.5 অ্যাম্পিয়ার হবে। তাহলে এই 1.5 অ্যাম্পিয়ার যে কারেন্টটা, এটাই আমাদের ব্যাটারির থ্রু দিয়ে যে কারেন্টটা হবে সেটা হয়ে যাবে। তো আশা করি এই প্রবলেমটা সবাই বুঝতে পারলে। তো প্রবলেমে ছবিটা প্রথমে একটু কমপ্লিকেটেড লাগলেও, প্রথমে যদি আমরা স্টেপ বাই স্টেপ জিনিসটা একটু ভেবে নিই যে কোন ডায়োডটা আমাদের রিভার্স বায়াস হবে, তার জন্য সেই লাইনটা আমার বাদ চলে গেল, বাকি ছবিটাকে আমরা একটু ইকুইভ্যালেন্ট হিসাবে এঁকে নিয়েছি, নিয়ে প্রত্যেকটা লাইনের আপার লাইনের কারেন্টটা বার করলাম, মাঝখানের এই লাইনের কারেন্টটা বার করলাম, দুটো কারেন্ট আমরা যোগ করে দিলাম, তাহলে টোটাল কারেন্ট থ্রু দ্য ব্যাটারি আমার চলে এলো। তো এটাই হচ্ছে আমাদের সেকেন্ড প্রবলেমের সলিউশন। এটা নিয়ে যদি কোনো সমস্যা থাকে তোমরা অবশ্যই কমেন্ট সেকশনে লিখে জানাতে পারো। এবার আমরা চলে যাই আমাদের থার্ড বা আজকের এই এপিসোডের লাস্ট প্রবলেমে। থার্ড প্রবলেমে দেখা যাক কী আছে। তো চলে এলাম আমরা আজকের এপিসোডের শেষ প্রবলেমে। দেখে নিই শেষ প্রবলেমে কি বলা আছে। তো এই প্রবলেমটাতে যেটা বলা আছে যে ডায়োড আর একটা লোড রেজিস্ট্যান্স দিয়ে এরকম একটা সার্কিট আছে, যেটা নিচের পোর্শনটা এটা গ্রাউন্ডেড রয়েছে। যদিও কোয়েশ্চেনে এটা ছিল না, তোমরা বিভিন্ন স্টাডি মেটেরিয়ালে এই কোয়েশ্চেনটা পেয়ে যাবে। বিগত কিছু বিভিন্ন কম্পিটিটিভ পরীক্ষাতেও এই অঙ্কটা এসছে। তো এটা আশা করি যে কোনো স্টাডি মেটেরিয়ালেই এই প্রবলেমটা পাওয়া যাবে। কিন্তু ওখানে একটা জিনিস তোমরা খেয়াল করবে যে নিচের লাইনটা যে 0 ভোল্টে আছে, মানে এটা যে গ্রাউন্ডেড আছে সব জায়গায় মেনশন করা থাকে না, কিন্তু এটা আমরা গ্রাউন্ডেড ধরে নেব। তো এটা যদি গ্রাউন্ডেড না থাকে তাহলে আবার কেসটা একটু অন্য হয়ে যাবে, তো সেটা নিয়ে একটু তোমরা ভেবো পরে। তো যাই হোক, তাহলে এখানে এরকম একটা সার্কিট আছে, সেই সার্কিটে এইরকম ধরনের একটা স্কোয়ার পালস ইনপুট দেওয়া হচ্ছে ডায়োডটাতে। তো ডায়োডটার স্কোয়ার পালসটা কেমন না, কিছু সময়ের জন্য স্কোয়ার পালসটা -5 ভোল্টে থাকবে, সেখান থেকে সাডেনলি স্কোয়ার পালসের ভোল্টেজটা হয়ে যাবে 5 ভোল্ট, আবার সেখান থেকে সাডেনলি এটা -5 ভোল্টে নেমে আসবে। এই ডায়োডের ইনপুটে যদি এই সিগন্যালটাকে দেওয়া হয়, তাহলে এদিকের ভি আউটপুট কি হবে, তো সেই ওয়েভ ফর্মটা আঁকতে হবে। তো আমি প্রতিবারের মতনই এটাও সবাইকে রেকমেন্ড করবো যে নিজেরা তোমরা একবার ভেবে চেষ্টা করো, যদি না পারো তাহলে দেখে নেবে। তো দেখা যাক আমরা এই ধরনের প্রবলেম কীভাবে সলভ করব। তাহলে আমরা দেখে নিই যে আমাদের ডায়োডটা কোন কোন সময় ফরওয়ার্ড বায়াসে থাকবে। প্রথম পার্টটা যদি আমি দেখি, যে যখন এখানে ইনপুট ভোল্টেজটা -5 ভোল্ট আছে, এখানে -5 ভোল্ট আছে, আর এদিকে 0 ভোল্ট আছে, তাহলে এটা তো আমার পিএন ডায়োড, এদিকটা পি টাইপ, এদিকটা এন টাইপ। তাহলে পিএন ডায়োডে ফরওয়ার্ড বায়াস কখন হবে, যদি পি সাইডটা হায়ার ভোল্টেজে বা হায়ার পোটেনশিয়ালে থাকে। তাহলে -5 আর 0 হলে তো এটা রিভার্স বায়াস হচ্ছে, তার মানে এর মধ্যে দিয়ে কোনো কারেন্ট যাবে না। তাহলে তখন ভি আউটপুটটা কত হবে, ভি আউটপুটটা তখন তাহলে 0 হবে। তাহলে এটার করসপন্ডিং যদি আমি এখানে স্কোয়ার পালসটার করসপন্ডিং এরকমভাবে একই সঙ্গে যদি এঁকে নিই, যে আমাদের যখন তাহলে -5 ভোল্ট হচ্ছে, তখন তাহলে আমাদের যেটা ভি আউটপুট হবে তার ওয়েভ ফর্মটা কেমন হবে, সেটা আমাদের যতক্ষণ এটা -5 ভোল্ট ততটা সময় এটা 0 থাকবে ভি আউটপুট। কেন 0 থাকবে নিশ্চয়ই বোঝা যাচ্ছে, তার কারণ এটা -5 ভোল্ট যদি হয়,
এখানে -5 ভোল্ট, এখানে 0, তাহলে এটা রিভার্স বায়াস, কোনো কারেন্ট যাচ্ছে না, তাহলে এর অ্যাক্রসে ভোল্টেজ ড্রপ তো থাকবে না, সেই জন্য ভি আউটপুটটা 0 হচ্ছে, সেই জন্য আমরা -5 করসপন্ডিং এখানে ভি আউটপুটে 0 হবে। একইভাবে যেই এটা হঠাৎ করে -5 থেকে 5 হয়ে গেল, তাহলে এখানে যেই আমাদের 5 ভোল্ট হয়ে গেল, সঙ্গে সঙ্গে কিন্তু এই ডায়োডটা আমাদের ফরওয়ার্ড বায়াস হয়ে গেল, তাহলে এটা 5 ভোল্ট, এটা 0 ভোল্ট, তাহলে তখন কিন্তু এই লাইনটা কন্ডাক্ট করবে। ডায়োডের অ্যাক্রসের যে ভোল্টেজ ড্রপটা সেটা 0.7 হয়, কিন্তু সেটা যদি আমরা নেগলেক্ট করে দিই, তাহলে এটার অ্যাক্রসেই যে ভোল্টেজ ড্রপটা হবে আরএল এর অ্যাক্রসে, সেটা আমাদের 5 ভোল্টের ভোল্টেজ ড্রপ হবে যদি আমরা 0.7টাকে নেগলেক্ট করে দিই। তাহলে যখন এটা 5 ভোল্ট, এখানে 0 ভোল্ট, তখন ভি আউটপুটটা আমাদের অলমোস্ট 5 ভোল্ট হবে। তাহলে যখন এটা 5 ভোল্ট, তখন আমাদের ভি আউটপুটে আমরা কত পাবো? ভি আউটপুটেও আমরা 5 ভোল্ট পাবো। আর তারপরে আবার কি হচ্ছে না, কিছুটা টাইম পরে আবার হঠাৎ করে এটা -5 ভোল্ট হয়ে যাচ্ছে, তাহলে আবার যদি এটা -5 ভোল্ট হয়ে যায়, ডায়োডটা আবার রিভার্স বায়াস হয়ে যাবে, তখন তাহলে এর মধ্যে দিয়ে কারেন্ট যাবে না, তাহলে সেটা আবার 0 হয়ে যাবে। তাহলে এখানে করসপন্ডিং যে ওয়েভ ফর্মটা আমাদের তৈরি হবে সেটা দেখতে হবে এরকম। এবং এখানে একটা জিনিস খেয়াল রাখতে হবে যে এটা অবশ্যই এর যে ওয়েভ ফর্মে এখানে কিন্তু অ্যাকচুয়ালি 10 ভোল্টের পালস দেওয়া হচ্ছে, কেননা -5 থেকে 5 ভোল্ট অবধি ওয়েভ পালস আছে, তার মানে ওটা 10 ভোল্টের স্কোয়ার পালস, কিন্তু এখানে যে আউটপুটটা আসবে সেটা কিন্তু 5 ভোল্টের স্কোয়ার পালস আসবে। তো এই কোয়েশ্চেনটা বিভিন্ন কম্পিটিটিভ এক্সামেও আগে পড়েছে, তো সেখানে তোমরা দেখবে যে অপশানে এরকম বিভিন্ন রকম স্কোয়ার পালস দেওয়া থাকে এবং তার মধ্যে 10 ভোল্টের স্কোয়ার পালসও দেওয়া থাকে। তো সেই জিনিসটা কিন্তু একটু কনফিউজিং। যদি এটাকে 0 ভোল্ট নিচের লাইনটাকে না বলে, তখন কিন্তু 10 ভোল্টের স্কোয়ার পালসও হতে পারে, সেটা কিন্তু হতে পারে। সেটা একটু তোমরা ভেবে দেখো যে এটাকে যদি না বলতো, যে 0 ভোল্ট এটাকে যদি না বলতো, এবং এই স্কোয়ার পালসটাকে, ইনপুট স্কোয়ার পালসটাকে যদি এইটার অ্যাক্রসে দেওয়া হতো, তখন কিন্তু এদিকে 10 ভোল্টের আউটপুটও আমরা পেতে পারতাম। মানে এই নিচের লাইনটা যদি -5 ভোল্টে থাকতো আর উপরের লাইনটা যদি 5 ভোল্টে থাকতো, তখন কিন্তু আমরা 10 ভোল্টের আউটপুটও পেতে পারতাম। তো সেই জিনিসটা তোমরা একটু ভেবে দেখবে। তো যাই হোক, এই প্রবলেমে আমরা অ্যাজিউম করে নিয়েছি যে এটা গ্রাউন্ডেড, মানে এটা 0 ছিল, নিচের লাইনটা আমাদের 0 ভোল্টের ছিল। সেই জন্য আমরা স্টেপ বাই স্টেপ প্রত্যেকটা পোর্শন দেখালাম যে যখন এটা -5 ভোল্টে আছে, এটা রিভার্স বায়াস হবে, কন্ডাক্ট করবে না, সেই জন্য ভি আউটপুট 0। একইভাবে যেই এটা 5 ভোল্ট হলো, এদিকটা কন্ডাক্ট করবে, ডায়োডের অ্যাক্রসের ভোল্টেজ ড্রপটা আমরা নেগলেক্ট করে দিলাম, তাহলে এটার অ্যাক্রসের ভোল্টেজ ড্রপ সেই জন্য 5 ভোল্ট হলো, আবার সিমিলারলি -5 ভোল্টে এটা আবার 0 হবে। তাহলে আউটপুটের যে ওয়েভ ফর্মটা হবে, মানে এই ইনপুটের করসপন্ডিং যে আউটপুটটা হবে, সেটা কিন্তু আমাদের এরকম 5 ভোল্টের একটা স্কোয়ার পালসের মতো দেখতে হবে। তো এই গেল আমাদের 3 নম্বরের প্রবলেম। তো ডায়োডের এই যে 3টে প্রবলেম করা হলো, এই 3টে প্রবলেম খুব ইম্পর্টেন্ট এবং প্রত্যেকটা প্রবলেমই একটু ডিফারেন্ট টাইপের। তো আশা করি এই ভিডিওতে যে 3টে প্রবলেম নিয়ে আলোচনা করলাম তোমরা সবাই বুঝতে পারলে। তো যদি কারোর কোনো জায়গায় সমস্যা হয়ে থাকে, তোমরা কমেন্ট সেকশানে লিখে জানাতে পারো, আমি অবশ্যই উত্তর দেওয়ার চেষ্টা করব। আর নেক্সট এপিসোডে আবার অন্য প্রবলেম নিয়ে আমরা ফিরে আসছি।